হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের দিনের ভিডিওতে আমরা ডায়াপোল মুভমেন্ট সম্পর্কে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমাদের অসমযোজী বন্ধন সম্পর্কে আমরা একটু ইন্ট্রোডাক্টরি ধারণা নেব। তারপরে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল এবং হাইড্রোজেন বন্ড আলোচনা করব, তাহলেই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হবে। তো প্রথমেই দেখো, এখানে হেডিং করা আছে অসমযোজী বন্ধন। তো খেয়াল রাখবে যে বন্ধন আমাদের মোটামুটি ইন জেনারেল তিন প্রকার। প্রথমটা আয়নীয়, দ্বিতীয়টা সমযোজী, তৃতীয়টা হচ্ছে এই অসমযোজী। তো অসমযোজী বন্ধনের সাথে সমযোজী বন্ধনের কিছুটা পার্থক্য রয়েছে। তো আমরা যদি প্রথমেই একদম আয়নীয় বন্ধন থেকে শুরু করি, ধরো আমরা যদি একটা আয়নীয় বন্ধনের কথা যদি আমরা ভাবি, তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই NaCl এর উদাহরণটা মনে আসে। তো NaCl এর ক্ষেত্রে আমরা জানি যে সোডিয়ামের ক্ষেত্রে বাইরের কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা, অর্থাৎ 281, আর Cl এর ক্ষেত্রে হচ্ছে 287। এক্ষেত্রে এই যে সোডিয়াম এক্সেস ইলেকট্রনটা কাকে দিয়ে দেয়? ক্লোরিনকে দিয়ে দেয়। ফলে এখান থেকে Na প্লাস এবং Cl মাইনাস তৈরি হয়। সোডিয়ামের ক্ষেত্রে তৈরি হয়ে যায় Na প্লাস, আর Clটা হয়ে যায় Cl মাইনাস, এবং উভয়েরই ইলেকট্রনিক কনফিগারেশন যেগুলো হয় অক্টেট ফুলফিল হয় বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে পরমাণুটা ইলেকট্রনটাকে দান করে সেটাকে বলা হচ্ছে ক্যাটায়ন, সেখান থেকে আমার ক্যাটায়ন তৈরি হচ্ছে, আর যে গ্রহণ করে সেখানে আমাদের অ্যানায়ন তৈরি হচ্ছে। তো এখানে লক্ষ্য করে দেখো যে একটা পরমাণু অপর একটা পরমাণুকে ইলেকট্রনটা পুরোপুরিভাবে দান করে দিচ্ছে, তারপরে সে কিন্তু আর সেটা ব্যবহার করছে না। সেই বন্ধনটাকে আমরা বলবো আয়নীয় বন্ধন। আর সমযোজী বন্ধনে আমরা দেখেছি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা করে ইলেকট্রন থাকে। তাহলে দেখো, দ্বৈত সূত্র পূরণ করতে গেলে এই হাইড্রোজেনটারও দুটো ইলেকট্রন দরকার, এই হাইড্রোজেনটারও দুটো ইলেকট্রন দরকার। তাহলে এই যে বন্ধনের ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড়টাকে এরা সমানভাবে ব্যবহার করে এবং তৈরি করে সমযোজী বন্ধন। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে সমযোজী বন্ধনের কনসেপ্ট, অর্থাৎ দুজনারই ইলেকট্রনের ঘাটতি থাকে, দুজনাই সেই ইলেকট্রনটাকে সমানভাবে ব্যবহার করে কি করে? নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে। তাহলে আয়নীয় বন্ধনের কনসেপ্ট কি? একটা পরমাণুর বেশি থাকবে আর একটা পরমাণুর কম থাকবে, যার বেশি থাকবে সে কমটাকে দিয়ে দেবে। ঠিক আছে? তারপর সে সেটাকে আর নিজে ব্যবহার করবে না বা নিজের প্রয়োজনে তার সেটা লাগবে না। সমযোজী বন্ধনে কি? দুজনারই ঘাটতি থাকবে, ফলে দুজনেই কি করবে? সেই দুটো ইলেকট্রনকে সমানভাবে যৌথভাবে ব্যবহার করবে, ফলে সমযোজী বন্ধন তৈরি করবে। এই হচ্ছে কনসেপ্ট। আর অসমযোজী বন্ধন কি? অসমযোজী বন্ধন হচ্ছে কোনো একটা যৌগের ক্ষেত্রে বা কোনো একটা অণুর ক্ষেত্রে আমার লোন পেয়ার ইলেকট্রন থাকবে, সেটা কাকে দেবে? যার প্রয়োজন আছে তাকে দেবে। যেমন এক্ষেত্রে BF3কে দিচ্ছে, কিন্তু দিয়ে দেওয়ার পর সেই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটাকে সে কিন্তু নিজেও ব্যবহার করবে এবং BF3 যাকে দিচ্ছে সেও কিন্তু ব্যবহার করবে। এই ধরনের বন্ধনটাকে আমরা বলবো অসমযোজী বন্ধন। তার মানে ওই আয়নীয় বন্ধনের মধ্যে পুরোপুরি দিয়ে সেটাকে আর ব্যবহার করছে সেটাও হচ্ছে না, আর সমযোজী বন্ধনের মতো দুজনারই ঘাটতি আছে, দুজনাই সমানভাবে যৌথভাবে ব্যবহার করছে সেটাও হচ্ছে না। তাহলে এখানে একজনাকার এক্সেস আছে, এক্সেস বলতে লোন পেয়ার ইলেকট্রনটা আমার রয়েছে, ঠিক আছে, ফাঁকা অবস্থাতে রয়েছে, সে সেটাকে অপরকে ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু সে যে একেবারে দিয়ে দিচ্ছে সেটা নয়, সেও ব্যবহার করছে অপরজনও ব্যবহার করছে, তখন সেটাকে আমরা বলবো অসমযোজী বন্ধন। যদি আমরা এটাকে একটা এক্সাম্পল হিসেবে ভাবি, যে ধরো এটা একটা বাড়ি, ধরো তোমার বাড়ি, পাশে মনে করো কোনো একটা প্রতিবেশীর মনে করো বাড়ি, এরকম বাড়ি আমাদের পাশাপাশি তৈরি হয়। এবার মনে করো এই মাঝখানটা আমাদের পার্টিশন করা আছে, পার্টিশন করা থাকলো। আচ্ছা, বা মনে করো পার্টিশন করা নেই, মনে করো মাঝখানের এটা এটা মনে করো তোমার এরিয়া, এই এরিয়াটা তোমার, আর এই এরিয়াটা মনে করো তার। এখন এই যে মাঝের রাস্তাটা, এই মাঝের রাস্তাটা দিয়ে যদি মনে করো গাড়ি পারাপার করতে হয়, হয়তো দেখা যাচ্ছে কি যে দুজনাই যদি সমানভাবে সেই রাস্তাটা দিয়ে দাও, তাহলে সেই রাস্তাটাতে তুমিও ব্যবহার করতে পারবে, সেও ব্যবহার করতে পারবে, তখন সেই বন্ধনটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। অর্থাৎ দুজনারই হাফ হাফ জায়গা আছে, পুরোটা দিয়ে দিলে একটা বেশি জায়গা তৈরি হলো, সেটা দিয়ে বড় চার চাকা গাড়ি পার করা সুবিধা হবে, দ্যাট ইজ সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধনটা কি? ধরো এটা তোমার বাড়ি, আরেকজনের মনে করো বাড়ি, এটা মনে করো তোমার বাড়ির মনে করো এন্ট্রি সামনের দিকে এই দিকে, আর তার বাড়ির এন্ট্রি মনে করো এই দিকে। এখন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তার দরকার, মাঝের জায়গাটা না হলে সে কিন্তু বাড়িতে ঢুকতে পারবে না। এখন মনে করো তোমার যেহেতু ওটা পিছন দিকের জায়গা, তুমি পুরোপুরিভাবে তাকে বললে ঠিক আছে তুমি ব্যবহার করো, করে তাকে দিয়ে দিলে, কারণ তোমার এন্ট্রিটা হচ্ছে এই দিকে। তাহলে এইটা হচ্ছে আমার ওই আয়নীয় যৌগের উদাহরণ, কারণ এর বেশি আছে, সেই ইলেকট্রনটা কাকে দিয়ে দিল? ক্লোরিনকে দিয়ে দিল, কারণ ওর ঘাটতি ছিল তাকে দিয়ে দিল। ক্লিয়ার? আর অসমযোজী বন্ধন হচ্ছে, ধরো তোমার এটা বাড়ি, আর একজনকার বাড়ি মনে করো এখানে, এবারে এই যে মাঝের স্পেসটা এটা মনে করো তোমার, তার কিন্তু কোনো জায়গা এখানে নেই।
এইবার তোমারও এন্ট্রি এইদিকে, তুমি এইদিকে এন্ট্রি নাও, তারও মনে করো এবার এন্ট্রি হতে চলেছে এদিকে। তাহলে তুমি তখন কি করলে, তোমার নিজের জায়গা তাকে তুমি ব্যবহার করতে দিলে, ঠিক আছে, কাকে, যার নেই তাকে। এইবার তুমি তাকে দিচ্ছ, কিন্তু তোমারও যেহেতু এইদিকেই এন্ট্রি, এইদিকে যেহেতু তোমার এন্ট্রিটা নয়, তাই এই জায়গাটা কিন্তু তুমি তাকে দিলেও তোমাকেও ব্যবহার করতে হবে, তাকেও ব্যবহার করতে হবে। তখন এই বন্ধনটাকে আমরা বলবো অসমযোজী বন্ধন। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি পরমাণুর মধ্যে, এই একটা পরমাণু এবং এই একটা পরমাণুর মধ্যে একটা পরমাণু যখন ইলেকট্রন জোড় অপরজনাকে দান করে এবং সেই ইলেকট্রন জোড়টাকে যখন সবাই ব্যবহার করবে, যৌথভাবে ব্যবহার করবে, তখন সেই বন্ধনটাকে বলবো অসমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের মতনই খানিকটা জিনিসটা, কিন্তু সমযোজী বন্ধনে দুজনেরই একটা একটা করে ইলেকট্রন ছিল, দুজনেই শেয়ার করছিল, শেয়ার করে এরকম করে ওভারল্যাপটা তৈরি হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদের একজনাকার থাকবে, একজনাকার ঘাটতি থাকবে। ফলে এক্ষেত্রে একটা অ্যারো চিহ্ন তৈরি হবে, যে দিচ্ছে তার থেকে যার দিকে যাচ্ছে তার দিকে আমরা একটা অ্যারো চিহ্ন দেবো। ঠিক তেমনিভাবে যদি আমরা পরের এক্সাম্পলটা দেখি, যে অ্যামোনিয়া H+কে দিচ্ছে, ঠিক আছে, তাহলে দেখো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ার ইলেকট্রন H+এর ইলেকট্রনে ঘাটতি আছে, তাকে দিচ্ছে, ফলে এখানে অ্যামোনিয়াম আয়ন তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং এখানে নাইট্রোজেনের সমযোজ্যতা 4 প্রকাশিত পাচ্ছে। ঠিক তেমনিভাবে ওয়াটারের ক্ষেত্রে দেখো আমার লোন পেয়ার রয়েছে, দুখানা লোন পেয়ার, তাহলে একটা লোন পেয়ারের ইলেকট্রন যদি H+কে দেয়, তাহলে H+টার সাথে যুক্ত হয়ে H3O+ তৈরি করবে, ঠিক আছে, H3O+ তৈরি করলো, আর অক্সিজেনের একটা লোন পেয়ার থেকে গেল। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমরা চলে আসছি নেক্সট টপিকে, যে ইন্টারমলিকিউলার বন্ডিং, ঠিক আছে। তো এর আগে আমাদের যত কিছু বন্ডিং কমপ্লিট হয়েছে সব ইন্টার অ্যাটমিক বন্ডিং কমপ্লিট হয়েছে। এবার আমরা আলোচনা করব ইন্টারমলিকিউলার বন্ডিং, অর্থাৎ মলিকিউলের সাথে মলিকিউলের বন্ডিং তৈরি হওয়াকে বলা হয়ে থাকে ইন্টারমলিকিউলার বন্ডিং। এটাকে দুটো পার্টে ভাগ করা যায়। দ্য ফার্স্ট পার্ট ইজ ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। কাকে বলা হয়, যখন দুই বা ততোধিক মলিকিউল বা অণুর মধ্যে আন্তঃআণবিক মানে হচ্ছে ইন্টারমলিকিউলার, আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার আকর্ষণ বল থাকে, তাহলে সেই আকর্ষণ বলকে বলা হয়ে থাকে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল। এটা একটি দুর্বল প্রকৃতির আকর্ষণ বল, এবং দেখা যায় যে এর বন্ধন শক্তির মান হচ্ছে 8 কিলোজুল পার মোল, ঠিক আছে, 8 কিলোজুল পার মোল। তো প্রথমেই আমরা দেখে নেবো যে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা কীভাবে তৈরি হচ্ছে। দেখো আয়ন ডাইপোল আকর্ষণ বল করা রয়েছে, আয়ন ডাইপোল আকর্ষণ বল, ঠিক আছে, তাহলে এই হেডিংটা আলাদা করে দেওয়ার দরকার নেই। ফার্স্ট হেডিং হচ্ছে আবার আয়ন ডাইপোল আকর্ষণ বল। তো এখানে আমাদের একটা আয়ন থাকবে, একটা ডাইপোল থাকবে। আয়ন দেখো এখানে একটা অ্যানায়নের কথা বলা হয়েছে Cl-। ডাইপোল মানে আমরা যদি এই Cl নিই, তাহলে আমাদের এক্ষেত্রে এই Cl যে যৌগটা আমরা নিলাম, H নিলাম, এখানে আমরা Cl নিলাম। আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে ডেল্টা প্লাস আর Cl এর ক্ষেত্রে ডেল্টা মাইনাস হয়, তাহলে এই Cl এর ক্ষেত্রে মাইনাস। তাহলে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ আয়ন ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। পরেরটা হচ্ছে ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। তাহলে আমরা এখানে মনে করো H আর Cl এটা বন্ড করলাম, HCl, তাহলে প্রথমটার ক্ষেত্রে ডেল্টা প্লাস আর পরেরটার ক্ষেত্রে ডেল্টা মাইনাস। আর একটা মনে করো আমরা HCl নিলাম, সেখানেও আমরা পেলাম ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস। এবার এই Cl এর সাথে এই H+এর যে বন্ধন, সেটাকে বলা হচ্ছে আমার ডাইপোল আকর্ষণ বল। তারপর একটা হচ্ছে আয়ন আর ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। তাহলে একটা আয়ন দেখো আমাদের এখানে Cl- নেওয়া রয়েছে। ইনডিউসড ডাইপোল মানেটা কি, ইন্ডাকশন থেকে এসেছে ইনডিউস মানে হচ্ছে আবেশ। তাহলে এখানে প্রথমে যে H2 অণুটা আমার নেওয়া হয়েছে, এখানে দেখো কোনো পোল তৈরি হয় না, কিন্তু Cl এর প্রেজেন্সে এটা ডেল্টা প্লাস আর পরেরটা ডেল্টা মাইনাসে পরিণত হয়। তাহলে Cl- এর সাথে ডেল্টা প্লাসের ক্ষেত্রে আকর্ষণ বল তৈরি হবে, এটাকে বলা হচ্ছে আয়ন ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। তারপরটা হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। ডাইপোল মানে হচ্ছে দেখো HCl নেওয়া হয়েছে, HClটা আমরা বারবার ব্যবহার করছি ডাইপোলের ক্ষেত্রে। আর ইনডিউসড ডাইপোল মানে প্রথমে ডাইপোল থাকে না, বাট HCl এর প্রেজেন্সে আমার এখানে ডাইপোল তৈরি হচ্ছে। তাহলে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে বলা হচ্ছে আমার ডাইপোল ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। আচ্ছা, লাস্ট হচ্ছে আমার ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। তো এক্ষেত্রে দেখো আমাদের যদি দুটো H2 রাখি, প্রথমে আমাদের কোনোটাতেই কিন্তু আমার ডাইপোল তৈরি হয় না, কিন্তু যদি আমরা এদেরকে কাছাকাছি রাখি, তাহলে এদের মধ্যে এই পোর্শনটাতে আমার মাইনাস এবং এই পোর্শনটাতে আমার প্লাস তৈরি হচ্ছে।
ফলে এদের ক্ষেত্রে যে আকর্ষণ বলটা সেটাতে আমাদের তৈরি হচ্ছে ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। এই ফোর্সটার অপর নাম হচ্ছে লন্ডন ফোর্স। পরপর যে 5টা ফোর্স আমরা আলোচনা করলাম আরেকবার আলোচনা করি। সব থেকে প্রথম মনে রাখবে আয়ন ডাইপোল, ফার্স্ট আয়ন ডাইপোলের পর ডাইপোল, তারপর কি আয়ন ইনডিউসড ডাইপোল, তারপর আবার ডাইপোল ইনডিউসড ডাইপোল, আর লাস্টেরটা হচ্ছে ইনডিউসড ডাইপোল। তাহলে প্রথমটাতে দেখো আয়ন তার সাথে ডাইপোল, পরেরটা ডাইপোলের সাথে ডাইপোল, আবার আয়নের সাথে ইনডিউসড ডাইপোল, ডাইপোলের সাথে ইনডিউসড ডাইপোল, আর লাস্টেরটা হচ্ছে দুটোই ইনডিউসড ডাইপোল। লাস্টেরটার অপর নাম হচ্ছে লন্ডন ফোর্স, লাস্টেরটার অপর নাম। তাহলে আয়ন ডাইপোলের ক্ষেত্রে কী করে মনে রাখবে, একটা অ্যানায়ন নিয়ে নেবে আর একটা ডাইপোল নিয়ে নেবে। ডাইপোলের ক্ষেত্রে কী করে মনে রাখবে, একটা HCl নিয়ে নেবে আর একটা HCl নিয়ে নেবে। আয়ন ইনডিউসড ডাইপোল কী করে মনে রাখবে, একটা আয়ন নিয়ে নেবে, একটা ইনডিউসড ডাইপোলের জন্য আমাদের একটা এরকম হাইড্রোজেন নিয়ে নেবে। ডাইপোল ইনডিউসড ডাইপোল কী করে মনে রাখবে, একটা HCl নিয়ে নেবে, ডাইপোল হয়ে গেল, ইনডিউসড ডাইপোলের জন্য হাইড্রোজেন নিয়ে নেবে। আচ্ছা ইনডিউসড ডাইপোল কী করে মনে রাখবে, দুটোই হাইড্রোজেন নিয়ে নেবে। ব্যাস এই কটা এক্সাম্পল Cl মাইনাস, HCl আর হচ্ছে হাইড্রোজেন, এই তিনটের মাধ্যমে আমাদের পুরোটা কভার হয়ে যাচ্ছে। Cl মাইনাস বলতে আয়ন বোঝাচ্ছে, HCl মানে ডাইপোল বোঝাচ্ছে, আর ইনডিউসড ডাইপোল যখন তৈরি করছি তখন আমরা হাইড্রোজেনটাকে ব্যবহার করছি। তাহলে আশা করি পুরো ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার এই যে আকর্ষণ বলের যে অর্ডার, ঠিক আছে, ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলের যে অর্ডার, তো এক্ষেত্রে ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলের অর্ডারটা হবে 1 > 2 > 3 > 4 > 5। অর্থাৎ সব ক্ষেত্রে এক্ষেত্রে যে ভ্যালুটা সবথেকে বেশি হবে কার ক্ষেত্রে, সবথেকে বেশি হবে আমাদের প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ আয়ন ডাইপোলের ক্ষেত্রে। তারপরে কোনটার ক্ষেত্রে বেশি হবে, আয়ন ডাইপোলের পর হবে ইনডিউসড ডাইপোলের ক্ষেত্রে, ঠিক আছে, আয়ন ডাইপোলের পর হবে ডাইপোলের ক্ষেত্রে, তারপর হবে আয়ন ইনডিউসড ডাইপোলের ক্ষেত্রে, তারপর ডাইপোল ইনডিউসড ডাইপোলের ক্ষেত্রে, লাস্টেরটা হচ্ছে ইনডিউসড ডাইপোলের ক্ষেত্রে। অর্থাৎ 1 2 3 4 5, বেশ এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং HYDRO GEN, হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা তাহলে এটাও এক ধরনের দুর্বল আন্তঃআণবিক, মানে হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, ইন্টারমলিকিউলারও হতে পারে আবার ইন্ট্রাও হতে পারে। তাহলে এখানে আমরা একটা কাজ করি যে আন্ত ও অন্ত লিখে রাখি, দুরকমই হতে পারে এখানে, ঠিক আছে, আন্ত ও অন্তঃআণবিক বন্ধন যার বন্ধন শক্তি হচ্ছে 8 থেকে 42, ঠিক আছে, কিলোজুল পার মোল এর মধ্যে হয়। অর্থাৎ এর আকর্ষণ বলটা তুলনামূলকভাবে ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল অপেক্ষা শক্তিশালী হয়। তো কি করে হয়, এখানে আমরা হাইড্রোজেন বন্ডিংটা দেখব। ধরো আমার এখানে একটা যৌগ আছে AH, সমযোজী যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনটাকে ডেল্টা প্লাস বলা হয়, এটা হচ্ছে আমার ডেল্টা মাইনাস, আর বিটাও হচ্ছে আমার ডেল্টা মাইনাস। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার তৈরি হচ্ছে সমযোজী বন্ধন, দ্বিতীয়টাতে আমার তৈরি হচ্ছে H বন্ধন মানে হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ এই যৌগের সাথে যখন B এসে যুক্ত হয় তখন আমার তৈরি হয় হাইড্রোজেন বন্ধন। এখানে আমাদের A বা B এর জায়গাতে A or B হিসাবে কি ব্যবহার করতে পারি, ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন আমরা ব্যবহার করতে পারি। আর যদি জৈব পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে কিছু বিশেষ ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমরা ক্লোরিন এবং কার্বনকে আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা চলে আসছি এক্সাম্পলে। HF, H2O, অ্যামোনিয়া, এরা প্রত্যেকটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিংয়ের উদাহরণ শো করে। HF-এর ক্ষেত্রে দেখো আমি জাস্ট এখানে আরেকবার লিখছি, এটা ধরো HF লিখলাম, এই HF-এর সাথে আর একটা HF, তার সাথে আর একটা HF, তার সাথে আর একটা HF, এইভাবে যখন পরপর যুক্ত হয়ে চলে যাবে তখন সেটাকে আমরা বলবো ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? আচ্ছা, তো এক্ষেত্রে HB এই ব্যাপারটা কী রকম, আমরা এই ফ্লোরিনটাকে A ধরে রাখতে পারি, আমরা নিজেরা কম্পেয়ার করে নিতে পারি যে এই ফ্লোরিনটা হচ্ছে আমার A, হাইড্রোজেনটা আমার H, আর এর সাথে যে ফ্লোরিনটা যুক্ত হচ্ছে B, ঠিক আছে। আবার এই যে HB যখন আমরা করব, এই হাইড্রোজেনটাকে আমরা ধরতে পারি, এই ফ্লোরিনটাকে ধরতে পারি আমরা A, ঠিক আছে, এটাকে A ধরতে পারি, এটাকে H ধরতে পারি,
আবার এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটাকে তখন আমরা বি ধরতে পারি। তাহলে এখানে একই পরমাণু কখনো এ কখনো বি হিসাবে আচরণ করতে পারে। আর এইচ বিটা জাস্ট আমার বোঝার জন্য তোমরা শুধুমাত্র মনে রাখবে হাইড্রোজেন বন্ডিং হতে গেলে আমার কী কী শর্ত লাগবে, হাইড্রোজেন থাকতে হবে এবং হাইড্রোজেনটা যে পরমাণুর সাথে যুক্ত থাকবে যে সমযোজী যৌগটা সেটা হতে হবে আয়দার ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন পরমাণু যুক্ত হতে হবে। আর হাইড্রোজেন বন্ডিং হবে কার সাথে, এইচটা যুক্ত হবে কার সাথে, সেটাও হবে হয় ফ্লোরিন না হলে অক্সিজেন না হলে নাইট্রোজেন। এই কটা কন্ডিশন আমাদের থাকতে হবে, তবেই হাইড্রোজেন বন্ডিং হবে। যেমন জলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটারের যে ওয়াটারের স্ট্রাকচারটা হচ্ছে আমার H2O HOH। তাহলে এর সাথে আবার একটা ওয়াটার আমার এইভাবে যুক্ত হয়ে গেল, তার সাথে আবার একটা ওয়াটার আমার এইভাবে যুক্ত হয়ে গেল, এইভাবে হাইড্রোজেন বন্ডিংটা আমার চলতেই থাকবে। তাহলে এই যে বন্ডিংটা এটাও আমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা অ্যামোনিয়া লেখা রয়েছে, এখানে হাইড্রোজেন বন্ডিং দেখানো রয়েছে। এখানে একটা প্যাটার্ন তোমরা খেয়াল রাখবে, সুবিধা হবে যে যদি এইচএফ লেখো তাহলে বারবার এইচএফ লিখবে, জল লিখলে বারবার জল লিখে যাবে, মানে HOH এই প্যাটার্নে লিখবে। অ্যামোনিয়া যদি এই প্যাটার্নে লেখো তাহলে এই প্যাটার্নে বারবার লিখবে, কখনো চেঞ্জ করবে না যে একবার অ্যামোনিয়াটাতে হাইড্রোজেনটাকে ডান দিকে দিলে আবার পরের অ্যামোনিয়াটাতে হাইড্রোজেনটাকে বাঁ দিকে দিলে তাহলে হাইড্রোজেন বন্ডিংটা দেখাতে পারবে না। বেশ, তো এখানে তিনটা বন্ডিংয়ের মধ্যে সবথেকে ভালো বন্ডিং হবে এইচএফের ক্ষেত্রে, তারপরে জলের ক্ষেত্রে, তারপরে অ্যামোনিয়ার ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে কেন, তার কারণ একটাই, তার কারণ হচ্ছে যে এখানে দেখে নাও যে এইচএফ জল এবং অ্যামোনিয়ার মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে এক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং ভালো হয়। কারণ আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে হাইড্রোজেন বন্ডিং তত ভালো হবে। তাহলে অতটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে হাইড্রোজেন বন্ডিং দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং যেটাকে আন্তঃআণবিক বলা হয়ে থাকে, যেমন এইচএফের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে, অ্যামোনিয়ার ক্ষেত্রে এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। অর্থাৎ একটা মলিকুলের সাথে একটা মলিকুল, তার সাথে একটা মলিকুল যখন পরপর যুক্ত হয় তখন সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দেখো এখানে আমাদের যে জলের গঠনটা দেখানো রয়েছে ও এদিকে এইচ এদিকে এইচ, অর্থাৎ এই যে প্যাটার্নে দেখানো হয়েছে পরেরগুলো দেখো সেম প্যাটার্নে করা হয়েছে যাতে করে আমাদের হাইড্রোজেন বন্ডিংটা মাঝখানে ইজিলি করা যায়। এইচএফের ক্ষেত্রেও তাই, দেখে নাও এফ এর সাথে এইচ বন্ড করা হয়েছে, তারপরেরটাতে এফএইচ, তারপরেরটাও এফএইচ, তারপরেরও এফএইচ, তারপরে এফএইচ। মানে এইরকম কখনো করবে না যে একটা এফএইচ করে দিলে একটা এইচএফ করে দিলে আবার একটা এফএইচ করে দিলে, তাহলে কিন্তু আমার বন্ডিংটা দেখাতে পারবে না। নেক্সট হচ্ছে কিছু এক্সাম্পল, স্পেশাল এক্সাম্পল যেখানে আমাদের ডাইমারাইজেশন ঘটে, ঠিক আছে, বা দ্বি অণু তৈরি হয়, ডাইমারাইজেশন আমাদের এখানে ঘটে। তো এক্ষেত্রে উদাহরণটা দেখো H3BO3 বা BOH3 যার নাম হচ্ছে বোরিক অ্যাসিড, এটা নিয়ে আমার দেখানো হচ্ছে। BOH3 স্ট্রাকচারটা দেখো আমি এখানে একবার জাস্ট করে দিই, BOHOH BOH3 হয়ে গেল। আমি এখানে আরেকটা BOH বানাচ্ছি, BOH, তাহলে আমার এখানে দুটো BOH3 হলো। এদের মাঝখানে যে বন্ডিংটা, এই যে বন্ডিংটা, ঠিক আছে, সরি, এদের মাঝখানে যে বন্ডিংটা সেটাকে বলা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, এইখানটাতে একটা জিনিস যেটা ভুল হলো সেটা হচ্ছে এই পোর্শনটাতে আমাকে হাইড্রোজেনটাকে একটু ওপর দিক করে দেখাতে হবে। কেন দেখাতে হবে, তার কারণটা হচ্ছে যদি আমি হাইড্রোজেনটাকে সাইডে রেখে দিতাম এই পোর্শনে তাহলে আমার হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু দেখানো যেত না, হাইড্রোজেনের সাথে তো আর হাইড্রোজেন বন্ডিং হয় না। তো এই হচ্ছে আমার ডাইমারাইজেশন। এটাকে আমি বলতে পারি BOH3 তার আবার এটা হোল2, বা আমরা বলতে পারি H3BO3 ব্যাস আমার ডাইমারাইজেশন কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এইখানটা লেখা হলো না BOH, এটা লিখে ফেলি, বেশ দেখো ডাইমারাইজেশন পুরোটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি করব, কার্বক্সিলিক অ্যাসিড দেখো একটা দেখানো রয়েছে, আমি একটা জাস্ট এক্সাম্পল লিখি CH3 C ডবল বন্ড OH, আরেকটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড লিখি বা ইথানোয়িক অ্যাসিড লিখি। দেখো আগেরটাতে ডবল বন্ড ওটা উপর দিকে দিয়েছি, এখানে OH-টাকে উপর দিকে দিলাম, এখানে ডবল বন্ড ওটাকে নিচে দিকে দিলাম। কেন দিলাম, কারণ হাইড্রোজেন বন্ডিংটা বোঝানোর জন্য। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং হবে, এখানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং হবে, ব্যাস এখানেও আমার ডাইমারাইজেশন ঘটলো কার্বক্সিলিক অ্যাসিডের। আচ্ছা, তারপর হচ্ছে ক্লোরোফর্ম CHCl এর সাথে আমার বিক্রিয়া করছে অ্যাসিটোন CH3C ডবল বন্ড ও, তাহলে এখানটাতে আমার কি হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে দেখো কার্বন থাকা সত্ত্বেও আমার এখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে,
ঠিক আছে, তার কারণ আমরা একটু আগে এখানে পড়লাম যে ক্লোরোফর্ম হচ্ছে এক ধরনের জৈব যৌগ, আর জৈব যৌগের ক্ষেত্রে কার্বন এবং ক্লোরিনও হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে। নেক্সট কি, হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষমতা যত বাড়বে স্ফুটনাঙ্ক তত বাড়বে, হাইড্রোজেন বন্ডিংয়ের শক্তি যত বাড়বে জলের দ্রাব্যতা তত বাড়বে, হাইড্রোজেন বন্ডিংয়ের শক্তি যত বাড়বে গলনাঙ্ক তত বাড়বে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিংয়ের শক্তি যত বাড়বে আণবিক ভর তত বাড়বে। বেশ, এই কটা রিলেশন আমরা দেখে রাখলাম। পরের কোশ্চেনে চলে এসো, CH3OH এবং CH3NH2 এদের মধ্যে কোনটা জলে বেশি দ্রাব্য। দেখো এখানে CH3OH জলের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করেছে, CH3NH2 জলের সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করেছে। তো এই যে দুটো জলের সাথে হাইড্রোজেন বন্ডিং এখানে তৈরি হলো, আচ্ছা জলটাকে আমরা এরকম করেও লিখতে পারি, এই আর এই বন্ডিং, এটাকে বাদ দিয়ে। আচ্ছা, তো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি যেটাকে আমরা বলে চিনি, সেটা হচ্ছে অক্সিজেনের হচ্ছে নাইট্রোজেনের থেকে বেশি। তাই হাইড্রোজেন বন্ডিংটা এখানে কে ভালো গঠন করবে, CH3OH ভালো গঠন করবে কার তুলনায়, CH3NH2 তুলনায়। তাই জলের দ্রাব্যতাটা আমার বেশি হবে CH3OH এর কার তুলনায়, CH3NH2 তুলনায়। তাহলে যে ভালো হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে তার জলের দ্রাব্যতা বেশি হবে, তাই এখানে CH3OH এর জলের দ্রাব্যতা বেশি হবে। ঠিক আছে, পাশাপাশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলোও কিন্তু বেশি হবে। HF, HCl, HBr, HI এদের স্ফুটনাঙ্কের অর্ডার লেখো, এখানেও সেম। দেখে নাও, যত আমাদের আণবিক ভর বেশি হয় তত আমাদের কি হয়, ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা বাড়ে, আর ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল যত বাড়ে স্ফুটনাঙ্ক তত বাড়ে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে HF, HCl, HBr, HI এদের ক্ষেত্রে আণবিক ভরের যে ব্যাপারটা, আয়োডিনের ভর হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে বেশি ভরের দিক থেকে যদি আমরা বিচার করি, I গ্রেটার দেন BR গ্রেটার দেন CL গ্রেটার দেন F, তাহলে সব থেকে ভরের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে স্ফুটনাঙ্কটা হওয়া উচিত সব থেকে কম হওয়া উচিত HF, কারণ ওর ভর সবচেয়ে কম, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI। ঠিক আছে, ভর কম হলে স্ফুটনাঙ্ক কম হয়, ভর বেশি হলে স্ফুটনাঙ্ক বেশি হয়। কিন্তু HF-এর ক্ষেত্রে আমার ইন্টারমলিকিউলার বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ায় HF-টা দেখা যায় যে এখান থেকে ছাড়িয়ে কি হয়, সবার হাইয়েস্টে চলে যায়। অর্থাৎ HF-টা সবার লোয়েস্ট হওয়ার কথা ছিল, কিন্তু HF-টা হয়ে যায় সবার থেকে বেশি। তাহলে আমার অর্ডারটা বাকিগুলো তো আমার সেম থাকে, একই রকম থাকে, শুধু HF-টাই ওপরে চলে যায়। তাহলে আমার এক্ষেত্রে প্রকৃত ক্রমটা হবে HCl, HBr, HI এবং লেস দেন HF, HF-টা হাইয়েস্ট। পরের কোশ্চেন, এক অণু জল কতগুলো হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। তো এখানে দেখো স্ট্রাকচারটা আমরা একবার এখানে এঁকে নিই, তাহলে সুবিধা হবে। দেখো এই হচ্ছে আমার জলের স্ট্রাকচার, এই জলের মধ্যে দেখো লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এই লোন পেয়ার ইলেকট্রনের থ্রু দিয়ে জল অপর একটা জল অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। এই লোন পেয়ারটার থ্রু দিয়ে অপর একটা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে, আর এই হাইড্রোজেনটা অপর একটা জলের অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, এইভাবেও একটা হাইড্রোজেন বন্ড তৈরি করবে। তাহলে টোটাল কটা আমরা হাইড্রোজেন বন্ড পেলাম, 4টে, অর্থাৎ এখানে আমার টোটাল 4টে হাইড্রোজেন বন্ড তৈরি হবে। মিথানল, গ্লাইকল এবং গ্লিসারলের স্ফুটনাঙ্ক এবং দ্রাব্যতার ক্রম লেখো। গ্লিসারলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3খানা OH রয়েছে, 3খানা OH হলে হাইড্রোজেন বন্ডিং ভালো হবে, 3খানা হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারবে। গ্লাইকলে 2খানা OH রয়েছে, 2টো হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারবে। মিথানলে 1টা OH রয়েছে, 1টা হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারবে। যার যত ভালো হাইড্রোজেন বন্ডিং তার স্ফুটনাঙ্ক তত বেশি, দ্রাব্যতা তত বেশি। তাই গ্লিসারলের ক্ষেত্রে দ্রাব্যতা সব থেকে বেশি, তারপরে গ্লাইকল, তারপরে মিথানল। স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও তাই গ্লিসারলে সব থেকে বেশি, তারপরে গ্লাইকল, তারপরে হচ্ছে মিথানল। H2O তরল, কিন্তু H2S গ্যাস, কেন আমরা দেখেই বুঝতে পারছি যেখানে অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেন জলের সাথে মানে একটা জলের অণুর সাথে আর একটা জলের অণুর আন্তরাণবিক বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠিত হয়। এই বন্ড গঠিত হওয়ার জন্য এর আণবিক ভরটা বেড়ে যায়। আণবিক ভর বেড়ে গেলে কী হবে, গলনাঙ্কও বাড়বে, স্ফুটনাঙ্কও বাড়বে। কিন্তু H2S-এর ক্ষেত্রে কোনো রকম হাইড্রোজেন বন্ড তৈরি হয় না, তাই H2S-টা হচ্ছে আমাদের গ্যাসীয়। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। NH3, PS3, ASS3, SBH3, BIS3 গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম দেখো। আমরা জানি যে ভরের সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বাড়ে, তাহলে ভরের দিক থেকে যদি আমরা ভরের কাউন্ট করি, নাইট্রোজেন থেকে ফসফরাসের ভর বেশি, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে হচ্ছে বিসমাথ। তাহলে এই অর্ডারে আমার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক অর্ডার হওয়া উচিত এইরকম, অ্যামোনিয়া সব থেকে কম আর BIS3 সব থেকে বেশি। আচ্ছা, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে আন্তঃআণবিক বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠিত হওয়ার জন্য আমার এখানে যে ঘটনাটা ঘটে, এই পার্টিকুলার এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডটা গঠন হওয়ার জন্য আমার অ্যামোনিয়াটা এখান থেকে হাইয়েস্ট পজিশনে চলে আসে। হওয়ার কথা ছিল লোয়েস্ট, কিন্তু চলে যায় কততে, হাইয়েস্ট পজিশনে চলে যায়। তাহলে এখানে আমার যেটা অর্ডার চলে আসে, অ্যাকচুয়াল যেটা অর্ডার সেটা হয়ে যায় আগেরগুলো যেমন ছিল, তাহলে এখানটাতে আমার ভ্যালুটা কি হয়, বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, স্ফুটনাঙ্কটা কী হয়, একদম হায়েস্ট পজিশনে যেতে পারে না, কিন্তু মিডিল পজিশনে চলে আসে, অর্থাৎ দুটোকে ছাপিয়ে মাঝখানে চলে আসে। তাহলে এটা আমরা খেয়াল রাখবো, গলনাঙ্কটা হায়েস্ট হয়ে যায় আর স্ফুটনাঙ্কটা মিডিল পজিশনে চলে আসে। পরের কোশ্চেন, ইথানল এবং CH3 ও CH3 যৌগ দুটির আণবিক ভর দেখো একই, অর্থাৎ এখানেও C2H5OH আছে, এখানেও C2H5CCOH আছে, মানে C2H6O, এটাও C2H6O, আণবিক ভরটা দুটোরই সমান। তাহলে C2H5 এর স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? একই কারণ, C2H5OH এর ক্ষেত্রে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড গঠন হয়, ফলে স্ফুটনাঙ্ক বেশি। জলের সাথে এটা ভালো হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে, তাই জলের দ্রাব্যতাও বেশি। অপরদিকে ইথারের ক্ষেত্রে এটা হয় না, তাই CH3 ও CH3 ক্ষেত্রে আমাদের দেখা যায় স্ফুটনাঙ্কও কম এবং জলে প্রায় অদ্রাব্য। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে যখন আমাদের স্ফুটনাঙ্কের ব্যাখ্যা আসবে, ধরো C2H5OH এর স্ফুটনাঙ্কের ব্যাখ্যা এসেছে, তখন আমাদের হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু C2H5OH এর সাথে C2H5OH, তার সাথে C2H5OH, এইভাবে আমাদের কিন্তু পরপর বাড়বে, কারণ আণবিক ভর যত বাড়বে তত আমাদের জানি স্ফুটনাঙ্কের মানটাও কী হয়, বাড়ে। তাহলে তখন জলে মানে হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু হবে ইথানলের সাথে ইথানল। আর যখন দ্রাব্যতার কোশ্চেন আসবে তখন কিন্তু আমাকে হাইড্রোজেন বন্ডিংটা করতে হবে কার সাথে, জলের সাথে। তখন আমার হাইড্রোজেন বন্ডিংটা হবে C2H5 এর সাথে কার, জলের। এই জায়গাগুলো খেয়াল রাখবে, প্রত্যেকটা কোশ্চেনই তাই একই নিয়ম আর কি। যখন তার স্ফুটনাঙ্কের প্রশ্ন আসবে, ধরো অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক জানতে চেয়েছে, তাহলে অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ডিংকে বোঝাচ্ছে। আর যখন অ্যামোনিয়ার জলের দ্রাব্যতার কথা বলবে তখন অ্যামোনিয়ার সাথে জলের হাইড্রোজেন বন্ডিংয়ের কথা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে ইন্ট্রামলিকিউলার, যেটা হচ্ছে বলা হয় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। অন্তঃআণবিক মানে একই অণুর মধ্যে সেটা ঘটবে। যেমন ধরো স্যালিসাইলডিহাইড, স্যালিসাইলডিহাইডের স্ট্রাকচারটা যদি আমরা এখানে একবার জাস্ট দেখি, পাঁচটা তার একবার ড্র করছি। ধরো এই হচ্ছে আমার বেঞ্জিন, এই হচ্ছে আমার OH, স্যালিসাইলডিহাইড করতে গেলে C ডবল বন্ড OH, এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বন্ডিং তৈরি হলো, এটাই হচ্ছে আমার ইন্ট্রা বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড। ঠিক তেমনিভাবে দেখো এখানে স্যালিসাইলিক অ্যাসিডটা দেওয়া রয়েছে, এখানে আমার OH করা থাকলো আর এটা C ডবল বন্ড OH, তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের আমার বন্ডিং তৈরি হলো। আমি এটাকে একটু যদি সোজা করে যদি স্ট্রাকচারটা আঁকি, ধরো এইভাবে যদি ড্র করি, এই হচ্ছে OH, এই হচ্ছে আমার COOH, ব্যাস স্যালিসাইলিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ডিং আমার দেখানো হয়ে গেল। ঠিক তেমনিভাবে যদি আমরা নাইট্রোফেনলের স্ট্রাকচারটা আঁকি, অর্থ নাইট্রোফেনলের কথা এখানে বলা হয়েছে, OH N, এখানে একটা অসমযোজী বন্ধন তৈরি হয়, তাই তীরচিহ্ন দেওয়া হয়েছে অক্সিজেনটার সাথে। এটা হচ্ছে আমার অর্থ নাইট্রোফেনলের উদাহরণ। আর যদি আমরা এখানে অর্থ ক্লোরোফেনলের যদি স্ট্রাকচার আমরা এখানে ড্র করতে চাই, তাহলে আমাদের এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ঠিক এরকম, অর্থ ক্লোরোফেনলের স্ট্রাকচার। প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থনাইট্রোফেনল অপেক্ষা বেশি হয় কেন? অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে দেখো ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড গঠিত হচ্ছে। ইন্ট্রামলিকিউলার মানে সেটা হচ্ছে আমাদের কম শক্তিশালী, কম স্ফুটনাঙ্ক, কম জলের দ্রাব্যতা হবে, কারণ এটা দুর্বল তুলনামূলকভাবে। আর প্যারানাইট্রোফেনলে দেখো এই একটা প্যারানাইট্রোফেনলের সাথে অপর একটা প্যারানাইট্রোফেনলের হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়েছে, অর্থাৎ ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং আমার এখানে গঠিত হয়েছে প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে। তাই এক্ষেত্রে আমার এটা বেশি শক্তিশালী হবে, বেশি স্ফুটনাঙ্ক হবে, বেশি জলে দ্রাব্য হবে, কারণ এটা হচ্ছে শক্তিশালী প্যারানাইট্রোফেনল, বেশি শক্তিশালী। তাই প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটাও বেশি হবে কার তুলনায়, অর্থনাইট্রোফেনল অপেক্ষা। তো আজকের ভিডিওটা এতটাই। এখানে আমরা ডিটেলসে জাস্ট আমরা হাইড্রোজেন বন্ডিংয়ের দুটো পার্ট পড়লাম, একটা ইন্টারমলিকিউলার, একটা ইন্ট্রামলিকিউলার। যত আমাদের হাইড্রোজেন বন্ডিংটা ভালো হবে তত আমরা দেখলাম বন্ধনটা তত বেশি শক্তিশালী হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে, জলে দ্রাব্যতা বেশি হবে, গলনাঙ্ক বেশি হবে, ঠিক আছে। আর যার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং ভালো হবে না তার ক্ষেত্রে সেই জিনিসগুলো কম কম হবে। হাইড্রোজেন বন্ডিং তৈরি হওয়ার শর্ত কি? মেন শর্ত হচ্ছে আমাকে এই যে আমাদের AHBটা করা আছে এখানে, A এবং Bকে কী কী হতে হবে, আইদার ফ্লোরিন অর অক্সিজেন অর নাইট্রোজেন, ইন স্পেশাল কেস ফর জৈব যৌগ ক্লোরিন বা কার্বন আমার হতে পারে, কিন্তু ইন জেনারেল কেস সমস্ত ক্ষেত্রেই আমার ফ্লোরিন বা অক্সিজেন বা নাইট্রোজেন ছাড়া কিন্তু আমার হাইড্রোজেন বন্ডিং তৈরি হতে পারবে না। ঠিক যে কারণে অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারলেও PH3 করতে পারে না, ওয়াটার হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারলেও H2S তৈরি করতে পারে না, ঠিক আছে। তো সেই কারণে যাদের হাইড্রোজেন বন্ডিং গঠিত হয় তাদের ওই ধর্মগুলো দেখা যায়, যাদের হয় না তাদের দেখা যায় না। বেশ, তার আগে আমরা ডাইপোলের 5টা ভাগ পড়লাম, ঠিক আছে। 5টা ভাগের মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম সেগুলো আলোচনা করলাম। তো আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব।